এই চল আমরা শুরু করি। আমরা শুরু করব হচ্ছে ফাংশন। ফাংশন ফাংশন তোমরা ছোটবেলায় পড়ে আসছো নাকি স্যার? ফাংশন তোমরা ছোটবেলায় পড়ে আসছো। ফাংশনের সবার প্রথম যে কনসেপ্টটা পড়া লাগে, যেটা আমি তোমাদেরকে অলরেডি অন্য জায়গায় একটুখানি করছি, সেটা হলো অন্বয় ও ফাংশন। অন্বয় কি আর ফাংশন কি? অন্বয় ও ফাংশন। অন্বয় ও ফাংশন এই দুটো শব্দের মধ্যে আমরা একটু পার্থক্য দেখতে চাই। তাহলে আসো স্যার, অন্বয় কি ফাংশন কি? অন্বয় শব্দের বাংলা হলো, বা ইংলিশে বলে এটা রিলেশন, বাংলায় আরেকটা সমার্থ শব্দ বললে সেটা হচ্ছে সম্পর্ক। দুটো চলকের মধ্যে সম্পর্ক, আর কিচ্ছু না। দুটো চলকের মধ্যে সম্পর্ক, বুঝতে পারছো? আমি একটা পাত্র নিলাম, এই পাত্রে 1 সেন্টিমিটার পানি উঠলে 10 ml পানি জমা হয়। তাহলে আয়তনটা হচ্ছে তো কি একটা চলক, উচ্চতাটা একটা চলক। উচ্চতা 1 সেন্টিমিটার হলে 10 ml পানি, উচ্চতা 2 সেন্টিমিটার হলে 20 ml পানি। তাহলে এটা একটা কি সম্পর্ক, বুঝতে পারছো? অন্বয় মানে বেসিক্যালি হচ্ছে কি সম্পর্ক। অন্বয় মানে বেসিক্যালি হচ্ছে সম্পর্ক। আর ফাংশন কি? ফাংশন হচ্ছে বিশেষ কিছু অন্বয়, একটা শর্ত সাপেক্ষে অন্বয়। সেক্ষেত্রে কি বলছিলাম স্যার? সেক্ষেত্রে আমাদেরকে একটু ছোট করে ডোমেন এবং রেঞ্জ নিয়ে জানতে হবে স্যার, বুঝতে পারছেন? আমাদেরকে একটু ডোমেন এবং রেঞ্জ নিয়ে জানতে হবে স্যার। আচ্ছা, তোমাদেরকে ক্রমজোড় শব্দটার পরিচয় কি তোমাদের মধ্যে আছে? ক্রমজোড় জিনিসটা কি? ওই যে একটু আগে বলতেছিলাম দুইটা চলকের মধ্যে সম্পর্ক, একটা হচ্ছে আমাদের এক্স আর একটা হচ্ছে আমাদের ওয়াই। ধরো এক্স এর ভ্যালু 1 হলে আমরা কত বলতেছিলাম? 10 ml হচ্ছিল, রাইট? এটা একটা ক্রমজোড়। এক্স এর একটা মানের জন্য একটা ওয়াই এর মান, এটা কি একটা ক্রমজোড়। তারপরে বলতেছিলাম এটা 2 ml হলে এটা কত হয়ে যায়? এটা 3 ml হলে 3 হলে এটা কত ml হয়ে যায়? 30 ml। এগুলো এক একটা হচ্ছে ক্রমজোড়, যেখানে দুটি চলকের যে অন্বয় হয়েছে তাদের জোড়া জোড়া মান থাকে, তাদের জোড়া জোড়া মান থাকে। এদেরকে নিয়ে যে সেটটা গঠন করা হয় এর নাম হচ্ছে ক্রমজোড় সেট। কি না না, অপরটির মান বের করা যায় সবসময় এরকম না বিষয়টা। ধরো তোমাকে এম করে দিয়ে দিল, এটা হচ্ছে ক্রমজোড় সেট। এখানের মধ্যে কি থাকবে স্যার? দুইটা চলকের পরপর মানগুলা একসাথে জোড়া জোড়া আকারে দেওয়া থাকে। এতে তুমি বুঝতে পারো যে কোনটা মানে কোনটার সাথে কোন সম্পর্কটা আছে, কোন সংখ্যার সাথে কোন সংখ্যার সম্পর্ক আছে। ধরো আমরা একটা চলকের এটাকে ইনপুট বলতেছি, এক্স এর এটাকে ইনপুট বলতেছি, ওয়াইটাকে আউটপুট বলতেছি। ইনপুট 1 হলে আউটপুট কত হইতে পারে? 10। ইনপুট 2 হলে আউটপুট 20। সো এটা এক একটা ক্রমজোড়, বুঝতে পারছো নাকি পারো নাই? তো আমরা অন্যয় কি যে জিনিসটা সেই জিনিসটা বুঝছি, ক্রমজোড় জিনিসটা বুঝছি। এবার ক্রমজোড়ের আমরা ডোমেন এবং রেঞ্জ বুঝবো। ডোমেন হচ্ছে স্যার ইনপুট ভ্যালু বা স্বাধীন চলকের মানগুলোকে আমরা ডোমেন বলি। ইনপুট ভ্যালু যেগুলো দিয়ে, যেগুলোকে আমরা ইনপুট করি। স্বাধীন চলক মানে আমরা ইচ্ছা মতো ইনপুট করতে পারবো, ইচ্ছা মতো চেঞ্জ করে দিতে পারবো। হ্যাঁ, এইটা একটু 2 দিয়ে দেখো তো, এইটা একটু 2.5 দিয়ে দেখো তো, এরকম, বুঝতে পারছো? ভ্যালু আমরা ইনপুট দিতে পারতেছি, বা স্বাধীন চলক, স্বাধীন চলক মানে ইচ্ছা মতো পরিবর্তন করতে পারতেছি। তো সেটাকে আমরা বলবো স্বাধীন চলক। তার যে যে ভ্যালুগুলো আমরা ওই ফাংশনে বসানো যায়, বসানোর যোগ্য, সেগুলোকে আমরা ডোমেন বলবো। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার বসানোর যোগ্য মানে অযোগ্য বলতে কিছু কি আছে? আছে স্যার। ধরো আমার একটা ফাংশন একটা এমন y ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস 4। এখন তুমি যদি এখানে 4 বসিয়ে দাও, এটা 4/0 চলে আসবে না স্যার? অসংজ্ঞায়িত হয়ে যাবে না স্যার? অসংজ্ঞায়িত হলে তো স্যার আমরা সেটা আর বসাতে পারবো না। তাহলে এই যে এই ফাংশনটা বা এই অন্বয়টার ডোমেনের মধ্যে 4 হবে না, 4 ব্যতি রেখে সবই হবে, বুঝছো আমার কথা? এখানে ডোমেনের মধ্যে কি হবে না? 4 হবে না। সো ডোমেন মানে হচ্ছে যেই সকল ভ্যালু, যেই সকল মান, যেই সকল ডাটা আমরা এখানে ইনপুট দেওয়ার যোগ্য, অযোগ্যগুলাকে বাদ দিয়ে যোগ্য যেগুলা, সেগুলার সেটকে আমরা কি বলবো? ডোমেন বলবো। অনেক সময় একটা সীমানা আমাদেরকে নির্ধারণ করে দেয়। যেমন ধরো যে এক্স এর ভ্যালু আমাদেরকে এইভাবে করে বলে দেওয়া থাকে সেট আকারে, এক্স এর ভ্যালু
0 থেকে 10-এর মাঝখানে। তার মানে আমাকে বুঝতে হবে এখানে 4 তো হবেই না, তার বাদে আবার কি করতে হবে, 0 থেকে 10-এর মাঝখানে সংখ্যাগুলোকে নিয়েই করতে হবে। সো ডোমেইন হবে ধরো, এবং এর পাশে একটা কথা দেওয়া থাকে স্যার, এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার। হ্যাঁ স্যার, এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার। তার মানে আমার কি কি হবে আমি নিশ্চয়ই বুঝতে পারতেছি। আমার ডোমেইনের কি কি হইতে পারে, আমার ডোমেইনে স্যার 0 1 2 3 4 হবে না, 5 6 7 8 9 10 এগুলো হচ্ছে আমাদের এখানের মধ্যে ডোমেইন হয়ে যাবে। এটা আমাদেরকে আমরা বলবো ডোমেইন সেট। ঠিক আছে, এবার ডোমেইনগুলো বসালে তার ক্রমজোড়ের এক একটা রেঞ্জের মান আছে না স্যার, ক্রমজোড়ের এক একটা জোড়ার মান আছে না, এক্সের এক একটা ভ্যালু বসালে ওয়াইয়ের এক একটা ভ্যালু পাবো। ক্রমজোড় সেট যদি আমরা নিই, শেষে আমরা অধীন চলকগুলোর মান পাই, ঠিক আছে না স্যার? তো শেষে আমরা অধীন চলকগুলোর মান বসিয়ে যেটা পাবো সেটার নাম হচ্ছে আমাদের কি, রেঞ্জ। রেঞ্জ হচ্ছে আমাদের আউটপুটের সেট। বুঝছো? এবারে কোনটা অন্যয় কোনটা ফাংশন, ক্রমজোড় থেকে যদি আমরা স্যার বুঝতে চাই কোনটা অন্যয় কোনটা ফাংশন, সেটা যদি আমরা ক্রমজোড় থেকে বুঝতে চাই তাহলে আমাদের কি করতে হবে, ক্রমজোড়ে দেখতে হবে। ক্রমজোড় সেট আমরা দেখব, ধরো 1 1 একটা ক্রমজোড়, ওকে, তারপরে 1 2 একটা ক্রমজোড়, 2 1 একটা ক্রমজোড়, 3 2 একটা ক্রমজোড়। ধরো এইটা আমরা একটা সেট পাইলাম, আমরা কয়েকটা সেট পরপর আঁকি। এরপর একটা পেলাম স্যার 1 1 2 1, তারপরে 3 2, তারপরে স্যার 4 1। এরপরে আরেকটা পেলাম কি স্যার, আরেকটা পেলাম 1 1 2 2 3 4 4 5। ওকে স্যার, তাহলে একটু খেয়াল করে দেখো স্যার, এখানের মধ্যে অনেক কয়েকটা ক্রমজোড় সেট করছি স্যার। ক্রমজোড় সেটগুলো থেকে আমাদেরকে বুঝতে হবে এইখানে কি আসলে একটা অন্যয় বোঝাচ্ছে নাকি ফাংশন বোঝাচ্ছে, কোন ক্রমজোড় সেটটি একটি অন্যয় বোঝায়, কোনটি একটি ফাংশন বোঝায়, সেটা আমাদেরকে বুঝতে হবে। ফাংশন হলে সে অন্যয় অবশ্যই, ঠিক আছে। আমি ছেলে বা মেয়ে হওয়ার আগে আমি তো মানুষ নাকি স্যার, ওকে। তো ছেলে বলা মানে কি মানুষ, মেয়ে বলা মানে কি মানুষ, রাইট। কিন্তু অনেক সময় এমন হতে পারে মানুষ কিন্তু ডেফিনেশন করে দিন এটা ছেলে বা মেয়ে, বুঝতে পারতেছ? ওকে স্যার, তো এখানের মধ্যে শুধুমাত্র অন্যয় হলো তারকে ফাংশন হিসেবে ডিফাইন করা যাবে না, বুঝতে পারছো? আবার আমি যে উদাহরণ দিচ্ছি এটা আবার একটু এই জেন্ডার মুভমেন্টের কাহিনী হয়ে গেছে, আমার অবশ্যই উদ্দেশ্য ছিল না, ধরো যে বোঝা যাচ্ছে না আর কি। এখন এখানে দেখো স্যার, এইটা ফাংশন হইল না, এটা ফাংশন হইল না, 1 1 1 2 2 1 3 2, এইখানে এটা আমাদের ফাংশন হইল না। কেন হইল না আমাকে একটু বুঝতে হবে স্যার। যেই অন্যয়গুলাতে বা যেই ক্রমজোড়গুলাতে আমরা দেখবো স্যার একই ইনপুটের দুইটা আউটপুট পাওয়া যাচ্ছে। দেখো স্যার, এই যে একই 1 ইনপুটের জন্য আউটপুট আমার কয়টা চলে আসছে, দুইটা চলে আসছে স্যার, তাহলে এইটা ফাংশন হবে না। ইনপুট একই কিন্তু স্যার, দেখো 1 এর জন্য একবার 1 আসছে, 1 এর জন্য একবার কি আসছে 2 আসছে, এটা ফাংশন হবে না। বাকি দেখো 2 এর জন্য 1 না, সমস্যা নাই। এখানে একটু খেয়াল করে দেখো তো স্যার, 1 2 3 4 প্রত্যেকটা ইনপুটের জন্য একটা করে আউটপুট আসছে, শুধুমাত্র একটা ইনপুটের জন্য ডাবল আউটপুট আসে, দুইটা ইনপুটের জন্য একই আউটপুট আসছিল নাকি স্যার? তাহলে কোনো সমস্যা, দুইটা ইনপুটের জন্য একই আউটপুট আসছিল, একই আউটপুট আসছিল, তাহলে কোনো সমস্যা হবে না। তাহলে এইটা আমাদের ফাংশন। এখানে প্রত্যেকটা আউটপুট কি ভিন্ন ভিন্ন না স্যার? কার সাথে এটাও একটা ফাংশন, কিন্তু দুইটাই ফাংশন হলেও তাদের মধ্যে আবার একটা কি আছে, একটা ব্যাপার আছে যে কেউ একটু ক্লাসিক, ধরো যে কেউ একজন একটু এলিট শ্রেণীর আর কেউ একজন একটু কি ধরো মিডল ক্লাস শ্রেণী, বুঝছো আমার কথা? কেউ একটা এলিট শ্রেণীর ফাংশন, কেউ একটু মিডল ক্লাস শ্রেণীর ফাংশন।
তো এরকমই আমরা ফাংশনকে আবার একটু ক্লাসিফাই করে ফেলবো, হ্যাঁ। ক্লাসি একটা ফাংশন নিয়ে আসবো, সেটার নাম হচ্ছে কি, যে ফাংশনে প্রত্যেকটা ইনপুটের জন্য আউটপুটগুলো ভিন্ন ভিন্ন আসবে, দুজনের আউটপুট কখনো সেম হবে না। যেমনটা এর হয়ে গেছিল, দুজনের আউটপুট সেম হয়ে গেছিল, সেরকম হবে না। তখন এটাকে আমরা ওয়ান ওয়ান ফাংশন বলি, এক এক ফাংশন বলি। কি বলি স্যার? ঠিক আছে, এটার নাম হচ্ছে স্যার একের সাথে এক। ঠিক আছে স্যার, প্রতিজনের সাথে প্রতিজনের একজনেরই সম্পর্ক, একজনের সাথে দুইজনের সম্পর্ক হচ্ছে না। আচ্ছা, এটার নাম আছে এক এক ফাংশন। বুঝতে পারছো নাকি পারো নাই? হ্যাঁ, তাহলে এটার নাম হচ্ছে আমাদের এক এক ফাংশন, যেখানে একজনের সাথে একজন করেই আমার এইটা অ্যাসাইন করে দেওয়া আছে। বুঝছো? তাহলে এক এক ফাংশন, এটাকে আমরা এক এক ফাংশন বলতে পারবো না। এক এক ফাংশন হলে কি হবে স্যার? এক এক ফাংশন বিপরীত যোগ্য, তার মানে এর বিপরীত ফাংশন বের করা যাবে। আর যে এক এক হবে না, তার বিপরীত ফাংশন হবে না, তার থাকবে বিপরীত অন্যয়, কিন্তু ফাংশন থাকবে না। কেন থাকবে না স্যার? কারণ সে বিপরীত হয়ে গেলে, বিপরীত ফাংশন মানে কি স্যার? বিপরীত ফাংশন মানে হচ্ছে ডোমেনটা রেঞ্জ হয়ে যায়, রেঞ্জটা ডোমেন হয়ে যায়। বাচ্চারা খেয়াল করে দেখো তো, এখানে যদি ডোমেনটা রেঞ্জটা ডোমেন হয়ে যায়, তাহলে দুইটা ডোমেনের জন্য একই ডোমেনের জন্য দুইটা আলাদা আউটপুট আসতেছে না স্যার? তাহলে এটা কি আর ফাংশন হবে? হবে না। তো এক এক না হলে সেটা কি হয় না, তার বিপরীত ফাংশন থাকে না, তাহলে তার সেই বিপরীত যোগ্য ফাংশন নয়। আর এক এক ফাংশন হলে সেই বিপরীত যোগ্য ফাংশন। তোমাকে জিজ্ঞেস করবে নিচের কোনটি বিপরীত যোগ্য, তোমরা দেখবা হচ্ছে কি, এটা আগে ফাংশন কিনা দেখবা, ফাংশন হলে সেটা এক এক ফাংশন কিনা দেখবা। বুঝতে পারছো? আর যদি বলে শুধুমাত্র নিচের কোনটি ফাংশন, তাহলে 2 আর 3 ফাংশন। তোমাদের অপশন থাকবে 1 2 3, 2 3 1 3, 1 2 1, শুধুমাত্র 1 দিল, এরকম করে 4টা অপশন করে দিল। বুঝতে পারছো? ওকে, লিখছো স্যার? ওকে, তাহলে এইটুকু আমরা জিনিসটা বুঝতে পারছি হোপফুলি, যে ফাংশন কি, অন্যয় ফাংশনের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়, এক এক ফাংশন কি, এবং এক এক ফাংশন হলে সেটা বিপরীতযোগ্য হয়ে যায়। ঠিক আছে না স্যার? ওকে, এখানে আরেকটা শব্দ তোমাদের মনের মধ্যে প্রশ্ন জাগায়, সেটার নাম হচ্ছে তোমার কোডোমেইন। কোডোমেইন নামক একটা শব্দ মনের মধ্যে প্রশ্ন জাগায়। যেমন ধরো, কোনো জায়গায় যদি আমাদের এক্সট্রা রেঞ্জের চেয়ে এক্সট্রা ভ্যালু থাকে কোনো একটা সেটে, সেটাকে আমরা কোডোমেইন বলবো। একটা সহজ ভাষায় হচ্ছে তোমার রেঞ্জের যে সেটটা আছে, সেটা যেই সেটের সাবসেট, সেট তো পড়ছো নিশ্চয়ই ছোটোবেলায়, সাবসেট মানে তো বুঝো, উপসেট মানে তো বুঝো। উপসেট মানে ওই সেটের সবগুলো উপাদান নিয়েও আসতে পারি, কিছু কিছু উপাদান নিয়েও আসতে পারি। তো তাহলে স্যার রেঞ্জ যেই সেটটা, সেটা যেই সেটের উপসেট, তাকে আমরা বলি কোডোমেইন। কোডোমেইন বলি স্যার। বুঝতে পারছো নাকি বুঝো নাই? তো দেখো, যেমন কথার কথা হচ্ছে কি, আমরা এখানে আমার ধরো যে কি 20 জন স্টুডেন্ট, আমার 20 জন স্টুডেন্টের জন্য আমি টি শার্ট অর্ডার দিছি বা ফুটবল খেলার জার্সি অর্ডার করছি। এখন আমার কোডোমেইন কি ছিল? কোডোমেইন ছিল জাস্ট 4টা সাইজ বা 5টা সাইজ, এস, এল, এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল, 5টা ছিল। হ্যাঁ, কিন্তু মজার ব্যাপার হইলো আমার এখানে ট্রিপল এক্সেল পড়ার মতো কোনো বাচ্চা নাই। যতগুলো মানে প্রত্যেক নামের সাথে ইনপুট নিচ্ছি, রোহিত, অর্ণব, বিমল, একজন করে আমরা এখানে ইনপুট নিচ্ছি, আউটপুটে হয় এক্সেল বলতেছে, নাইলে এল বলতেছে, নাইলে এস বলতেছে, নাইলে ডাবল এক্সেল বলতেছে, ট্রিপল এক্সেল কিউ বাছাই করে না। তাহলে আমার কোডোমেইন কি ছিল? 5টা ছিল, রাইট? এস, এল, এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল। কিন্তু রেঞ্জ আমার কয়টা পাওয়া গেছে এই ডাটাগুলোর জন্য? 4টা পাওয়া গেছে, এস, এল, এক্সেল, ডাবল এক্সেল। ঠিক আছে, তাহলে কোডোমেইন হলো হচ্ছে কি, তোমার কাছে সম্ভাব্য উপায়গুলোকে নিয়ে তুমি একটা সেট করে রাখছিলা, কিন্তু তোমার সেটা সবসময় যে আউটপুট আসবে তা কিন্তু না। এরকম বাস্তব জীবনের উদাহরণ দিয়ে আমি তোমাকে বুঝাইলাম আর কি। বুঝছো নাকি বুঝো নাই? সো কোডোমেইন হচ্ছে কি, রেঞ্জের চেয়ে একটা বড় অংশ। রেঞ্জ জিনিসটা কি? কোডোমেইনের একটা সাবসেট, যেটা আমার ইনপুটের জন্য আউটপুট আসছে তাদেরকে নিয়ে করা। বুঝতে পারছি?
সো এই জিনিসগুলো একটু মাথার মধ্যে ভালো মতো ঢুকাই ফেলবা স্যার, হোপফুলি আর সমস্যা হবে না স্যার। এখন দেখো স্যার, এখন তোমাদেরকে ফাংশনের ডোমেন রেঞ্জ হয়তো বের করতে বলবে। সো ফাংশনের ডোমেন রেঞ্জ তোমরা বের করতে পারবা। ওয়ান ফাংশন বা এক এক ফাংশনের কথা অলরেডি বলে ফেলছি। আরেকটা ফাংশন আছে যেটাকে বলা হচ্ছে সার্বিক ফাংশন। সো সার্বিক ফাংশনের বিষয়টা হচ্ছে তোমার, আমরা যখন ইমেজ গঠন করি স্যার, ইমেজ গঠন করার সময় আমরা একটা দেখবো যে স্যার কোডোমেন যদি রেঞ্জের সমান হয়ে যায়, অর্থাৎ কোডোমেনের প্রত্যেকটা উপাদান যখন আমার ডোমেনের অন্তত একটা হলেও উপাদানের সাথে সম্পর্কযুক্ত আছে, তখন সেটাকে আমরা সার্বিক ফাংশন বলবো। যেমন আমি একটু আগে যে উদাহরণটা তোমাদেরকে বলতেছিলাম সেটা কিন্তু সার্বিক না। কেন? কারণ আমার কোডোমেনের মধ্যে একটা ডেটা থেকে গেছিল ট্রিপল এক্সেল এর সাথে কোনো ডোমেনের কি পাইনি, আমরা উপাদানের সম্পর্ক পাই নাই। তাহলে এটাকে আমরা সার্বিক বলতে পারবো না। সার্বিক কখন হবে? যখন আমার কোডোমেনের সবগুলোতে কি হয়ে যাবে, চলে আসবে। বুঝতে পারছো স্যার? যেমন বলে না যে আমাদের ধরো বাংলাদেশে এসে আমরা বাংলাদেশে একটা সমীক্ষা চালাচ্ছি বা একটা পরীক্ষা চালাচ্ছি যে 0 থেকে 100 বছর বয়স পর্যন্ত মানুষদের সমীক্ষা করতেছে। হ্যাঁ, তো করে দেখা গেছে কি মজার ব্যাপার হলো বাংলাদেশে আসলে 100 বছর বয়সে একজন মানুষ পাওয়া গেছে, 99 বছর বয়সে একজন মানুষ পাওয়া গেছে, কিন্তু 97 বছর বয়সে কোনো মানুষ নেই বাংলাদেশে। 97 বছর বয়সী ধর কোনো মানুষ নেই, কথার কথা আর কি। তাহলে 0 থেকে 100 পর্যন্ত আমরা যদি হিসেব করে যাই, 0 থেকে 100 পর্যন্ত প্রত্যেকটা জন মানুষ পাইছি, শুধুমাত্র 97 জন মানুষ পাই নাই। তার মানে বাংলাদেশের এই বয়সের সমীক্ষাটা করার সময় আমি কোডোমেন নিয়েছিলাম কাকে, 0 থেকে 100 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যাকে। তো কোডোমেনের 97 নাম্বারটা আমার ফাঁকা পড়ে গেছে, সার্বিক হবে না। কিন্তু যদি সবগুলা পেয়ে যেতাম তাহলে এটা সার্বিক হয়ে যেত। সো কোডোমেন বিষয়টাই এমন যে, সার্বিক বিষয়টাই এমন যে কোডোমেনের প্রত্যেকটা উপাদান ডোমেনের সাথে সম্পর্কযুক্ত থাকবে, অন্তত একটা ডোমেনের উপাদানের সাথে সম্পর্ক থাকবে। এটাকে বলা হয় সার্বিক সেট অথবা অনটু সেট। ঠিক আছে, এভাবে লেখা হয় স্যার, অনটু সেট। ঠিক আছে, আচ্ছা, যদি একই সাথে এক এক এবং অনটু হয়, স্যার একটু বুঝাই দিই তোমাদেরকে। এভাবে চিত্রের মাধ্যমে বোঝালে জিনিসটা বোঝানো ইজি হয় স্যার। আমাদের ধরো ABC 1 2 দিয়ে আমরা বুঝি। দেখো স্যার, এখানে ABC 1 2 এর জন্য আমরা কি পেলাম? এর জন্য ধরো স্যার আমরা 1 এর সম্পর্ক পেলাম, বি এর জন্য আমরা 1 পেলাম, সি এর জন্য আমরা 2 পেলাম। এটা আমাদের সার্বিক। কেন বলো তো স্যার? হ্যাঁ, এটা আমার কোডোমেন, এটা কোডোমেন, এটা আমাদের ডোমেন। সো আমরা কি পাচ্ছি? কোডোমেনের প্রত্যেকটা উপাদানের জন্য অন্তত একজন হলেও একটা কি পাচ্ছি, ডোমেনের উপাদানের সাথে সম্পর্ক পাচ্ছি। এটা আমাদের শুধুমাত্র সার্বিক। আরেকটা কি এখন স্যার? হ্যাঁ, ওকে। যেমন ধর স্যার এখানে মধ্যে হচ্ছে তোমার ABC 1 2, তাহলে এ এর সাথে এটা হচ্ছে, সি এর সাথে এটা শুধুমাত্র এটা। সরি, আমি এখানে একটা ভুল করছি স্যার, সি থাকবে না, এখানে 1 2 3 থাকবে। ধরো তো ধরো যে বি এর জন্য 2 পাইছি, কথাটা বুঝে ভালো মতো করে স্যার। এখানে এটা কি সার্বিক? এক এক হবে স্যার, এক এক কেন হবে স্যার? প্রত্যেকটার জন্য প্রত্যেকটাই পাওয়া গেছে। তো এটাকে আমরা কি বলতে পারি স্যার? এটাকে আমরা এক এক বলতে পারি। তো এটা আমার সার্বিক হইলো, এটা আমার এক এক হইলো। এখন যদি দুইটাই হয়ে যায় স্যার, সার্বিকও যদি হয় এক একও যদি হয়, সার্বিকও যদি হয় এক একও যদি হয়,
যেমন ধরো স্যার আমরা এবার উদাহরণ তোমাকে দেখাচ্ছি, পরের স্লাইডটা চলে যাই স্যার আমরা। এবারে খেয়াল করে দেখো, এই একটা সার্বিকও করব, একও করব স্যার। এ বি সি 1 2 3, বুঝছো স্যার? এই যে করলাম, এটাকে আমরা কি বলবো স্যার? এটাকে আমরা বলবো বাইজেক্টিভ। কোন ধরনের ফাংশন বলবো স্যার? বাইজেক্টিভ ফাংশন। তার মানে এটা সার্বিক প্লাস এক প্লাস সার্বিক। দেখো একটা উপাদানের সাথে মানে প্রত্যেকটা উপাদান প্রত্যেকটা আলাদা আলাদা আউটপুটের সাথে করছে, দুইজনে মিলে একটা আউটপুট শেয়ার করতেছে না। আচ্ছা, এক ও সার্বিক, ঠিক আছে স্যার। আচ্ছা, যদি এরকম থাকে স্যার আমি ছোট্ট করে একটা ছোট্ট এঁকে ফেলি তো স্যার। যদি আমাদের স্যার এরকম থাকতো, ওয়ান টু থ্রি এ বি সি, এরকম হলে স্যার এটা কি হবে স্যার? সার্বিক হবে। এটা ভালো মতো বুঝে বলো কি হবে এটা আগে। এটা তো ফাংশনই হবে না স্যার। কেন হবে না বলো তো দেখি স্যার? একটা ইনপুটের জন্য দুইটা আউটপুট চালাচ্ছে, দুই মানে একটা জন্য রেঞ্জের দুইটাই হয়ে গেছে, এটা ফাংশনই হবে না। তো ফাংশনই না হলে তারা সার্বিক বা এক বলার তো সুযোগ নাই। এক সার্বিক বাইজেক্টিভ এগুলো তো তোমার ভাগ করতেছে আমরা কিসে? ফাংশনে গিয়ে। ও তো ফাংশনই হয় নাই, এই লালু তো ফাংশনই হইতে পারে নাই। বুঝছো আমার কথা? নাকি বুঝো নাই? তাহলে এখানে একটু বুঝতে হবে আমাকে, এই ধরনের চিত্র দিয়েও তোমাদেরকে কোয়েশ্চেন করতে পারে, বুঝছো? আচ্ছা, তাহলে মোটামুটি স্যার আজকে আমরা এতটুকু পর্যন্ত রাখি স্যার। আমরা নেক্সট দিন বাকি বেশ কিছু জিনিসগুলো করব হোপফুলি স্যার। এটা তো মনে হয় একটাই অনুশীলনী তোমাদের। হ্যাঁ, একটা অনুশীলনী। হোপফুলি আমরা স্যার দুইটা তিনটা ক্লাসের মধ্যে শেষ করতে পারবো। কালকে ক্লাস হবে, হ্যাঁ ম্যাথের কালকে ক্লাস হবে, কাল পরশু এবং 10 তারিখের মধ্যে শেষ করতে যাচ্ছে, ঠিক আছে? 3টা ক্লাস, হ্যাঁ সেম দুইটাই, ঠিক আছে স্যার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।